নমস্কার, আমি সুশোভন। শুরু করছি আজকের ন্যাশনাল নিউজ 24x7। 1 জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধ। গণপরিবহন, স্কুল, বিউটি পার্লার সবই বন্ধ থাকছে। তবে 25% কর্মী নিয়ে খুলছে শপিং মল ও বেসরকারি অফিস। এদিন নবান্নে একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কর্মচারী আছেন তাদেরকে নিয়ে সমস্ত গভর্নমেন্ট অফিসেস চালু থাকবে 16 তারিখ থেকে। যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তারাই একটা ডিউটি রোস্টার তৈরি করে নেবেন ও তারাই আমাদের অফিসিয়াল যারা আসবেন অফিস অ্যাটেন্ড করতে তাদের জন্য যানবাহন ট্রান্সপোর্টে অ্যারেঞ্জমেন্টটা করবেন। Private and corporate offices will also remain open for restricted hours from 10 a.m. to 4 p.m. Private and corporate offices shall also remain open from 10 a.m. to 4 p.m. with not more than 25% of the strength. যেরকম গভর্নমেন্ট অফিসেস ক্ষেত্রে আছে, গভর্নমেন্ট অফিসেসে কোনো সময় সীমা নেই, কিন্তু প্রাইভেট এন্ড কর্পোরেট অফিসেসে 10টা থেকে 4টে অবধি খোলা থাকবে। আর 25%-এর বেশি যে ম্যান পাওয়ার আছে তারা থাকতে পারে না। তারপরে ওরাও যে আছে এমপ্লয়েজ যারা আছেন তারা এমপ্লয়েজদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবেন। আর সেই ট্রান্সপোর্ট যাতে ব্যবহার করবেন তার জন্য ই পাস যেটা আছে কলকাতা পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছ থেকে এটা নিয়ে নেবেন। একটা অ্যাপ আছে, অ্যাপ মাধ্যমে তারা ই পাসটা প্রকিউর করতে পারবেন। আমরা আলাদাভাবে ক্যালকাটা পুলিশ কমিশনার এবং ডিজি সাহেব সঙ্গে বসেছি, সে অ্যাপ ব্যবহার করে তারা ই পাস নিতে পারেন। অল প্রোডাকশন ইউনিটস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং আইটি অ্যান্ড আইটিএস মে ফাংশন উইথ 50% of the total strength in each shift, subject to vaccination of the employees, wearing of mask and maintenance of physical distancing. এই ক্ষেত্রেও যেটা আছে এমপ্লয়েজরা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে, আর সে যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করবে তার জন্য ই পাস কলকাতা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে নেবে। পার্কস মে রিমেইন ওপেন ফর মর্নিং ওয়াকস, ফিজিক্যাল এক্সারসাইজ এটসেট্রা ডিউরিং 6 AM to 9 AM। পার্কগুলো খোলা থাকবে, সেটা হচ্ছে ফর মর্নিং ওয়াকস এন্ড ফিজিক্যাল এক্সারসাইজ। এখানেও যারা ভ্যাকসিনেশন নেবে তারাই কিন্তু মর্নিং ওয়াকটা করতে পারবে। ঠিক আছে ম্যাম। তো 6 AM to 9 AM তারা যারা এই পার্কে যারা ঢুকতে পারে তারা শুধু কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। ডাবল যে ভ্যাকসিনেশন যাদের হয়নি তারা এই পার্কে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক করতে পারবে না। এটা বাধ্যমূলক, ভ্যাকসিনেশন বাধ্যমূলক, দুটোই ডোজ। তারপরে আছে রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজার্স এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, ব্রেড, meat and eggs shall be allowed to remain open to 11 AM only. যেটা আমাদের আবার পড়ে দিচ্ছি, রিটেল শপস এন্ড ভেন্ডার্স, বাজার্স এন্ড হাটস রিলেটিং টু ভেজিটেবল, ফ্রুটস, গ্রোসারিজ, মিল্ক, ব্রেড, মিট এন্ড এগস shall be allowed to remain open between 7 AM to 11 AM only. তারপরে যেটা আছে অন্যান্য যে শপ আছে, যেটা আমাদের যেটা এখন বললাম 7টা থেকে 11টা, অন্যান্য শপগুলো খোলা থাকতে পারে ফ্রম 11 AM to 6 PM। ফ্রম 11 AM to 6 PM অন্যান্য শপও খোলা থাকতে পারে। তারপরে আছে রেস্টুরেন্টস এন্ড বার্স ইনক্লুডিং হোটেলস এন্ড ইনক্লুডিং ইন হোটেলস, যেটা রেস্টুরেন্ট, বার্স, হোটেলস এর মধ্যে আছে, শপিং মলস মধ্যে আছে, মে রিমেইন ওপেন ডিউরিং 12 noon to 8 PM উইথ 50% সিটিং ক্যাপাসিটি। যেটা রেস্টুরেন্ট, বার্স আছে, যারা বাইরে আছে, হোটেল মধ্যে আর শপিং কমপ্লেক্সেস মধ্যে আছে, তারাও খোলা থাকতে পারে 12 noon to 8 PM অবধি with 50% sitting capacity. Retail shops in shopping malls and market complexes may remain open during 11 AM to 6 PM with 25% workforce and restricted entry of people/customers up to 30% at a time. যেটা শপিং মলস এর মধ্যে ও মার্কেট কমপ্লেক্সেস মধ্যে যেটা শপগুলো আছে তারাও খোলা থাকতে পারে ফ্রম 11 AM to 6 PM, কিন্তু যে শপগুলোতে যেটা আছে ওয়ার্কফোর্স 25% থেকে বেশি হতে হবে না। ও তারপরে কোনো সময় ওখানে যে ক্যাপাসিটি আছে শপিং মল ও কমপ্লেক্সেসে তার 30%-এর বেশি মানুষ ঢুকতে পারবে না, শপিং কমপ্লেক্সে যেতে পারবে না একসাথে। Operations relating to tea auctions may resume with 25% of the total strength. Tea auction যেটা আছে শুরু হতে পারে সেটা with 25% of total strength. Games and sports may resume in stadium and sports clubs without spectators. খেলাধুলা যেটা স্টেডিয়ামে ও স্পোর্টস ক্লাবে শুরু হতে পারে,
but without darshak, without spectators. তারপরে যেটা হচ্ছে indoor and outdoor shooting and associated activities related to TV programs and cinema may resume with not more than 50 persons per unit at a time. 50 persons per unit at a time, subject to vaccination, wearing of masks, and maintenance of physical distancing and own transport arrangements, and also obtaining e-passes from Kolkata Police / District Administration. এটা মোটামুটি নতুন যেটা রেস্ট্রিকশনে যেটা রিল্যাক্সেশন দেয়া হচ্ছে 16 তারিখ থেকে। আগে যেটা আমাদের রেস্ট্রিকশন ছিল সেটা বহাল থাকবে। অল স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, পলিটেকনিক, আঙ্গনওয়াড়ি সেন্টার্স and other educational and academic institutions shall continue to be closed. All intra-state local trains, metro railway and intra-state bus services and inland water transport shall remain closed, except for staff special trains for movement of emergency and essential services personnel. Movement of private vehicles, taxis and auto rickshaw will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. All social, cultural, academic, entertainment related gatherings, groupings and congregations shall continue to be prohibited. এটা আগেও রেস্ট্রিকশন ছিল, এটা কন্টিনিউ থাকবে। All beauty parlors, cinema halls, gyms, spa and swimming pools shall remain closed. আগে ছিল, এখনো বন্ধ থাকবে। Not more than 50 persons shall be allowed at a time in marriage and other social gatherings. কোনো চেঞ্জ নেই এখানে। Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time. আগে যেটা ছিল সেটা বহাল থাকছে। और ব্যাংকস ক্ষেত্রে শেষের দিকে আমরা আরো 4টে রেস্ট্রিকশন আগে ছিল সেটা কন্টিনিউ থাকবে। সেটা হচ্ছে ই-কমার্স, হোম ডেলিভারি অফ অল কমোডিটিজ শ্যাল বি অ্যালাউড, এটা কন্টিনিউ থাকবে। ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস শ্যাল রিমেইন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স between 10 a.m. to 2 p.m. and for the operations of the ATM. Petrol pumps, LPG gas offices and distribution centers shall remain open. Print, electronic media and social media, MSOs and cable operators shall remain open, and SEBI regulated and notified market entities shall remain open. এর মধ্যে কোনো মানে কোনো চেঞ্জ হয়নি। আগে যে রেস্ট্রিকশন অর্ডারে ছিল সেই রেস্ট্রিকশনে অর্ডার থাকবে। আরও যেটা আছে, অল আউটডোর অ্যাক্টিভিটিস including movement of people and vehicles shall be prohibited between 9 p.m. to 5 a.m. except for health services, law and order, essential commodities including agriculture produce. রাত 9টা থেকে সকাল 5টা বলো। হ্যাঁ, মানে রাত্রি 9টা থেকে সকাল 5টা অবধি কোনো যানবাহন মানুষের মুভমেন্ট কিন্তু প্রহিবিটেড থাকবে। শুধু এসেনশিয়াল যে সার্ভিসেস গুলো আছে সেটা কিন্তু যাতায়াত করতে পারবে, বাদ বাকি সবটাই কিন্তু প্রহিবিটেড আছে, বন্ধ থাকবে। হ্যাঁ, সেটা বন্ধ থাকবে। শুনলেন আমাদের চিফ সেক্রেটারি বললেন কিছুটা নিউ ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, যাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। অন্তত একদম পুরো বন্ধ থাকার থেকে কিছুটা 25%, 50% অনেক জায়গায় অ্যালাউ করা হয়েছে। টোকানগুলো খুলে রাখার জন্য অ্যালাউ করা হয়েছে, যাতে তার বিজনেসও পায়, তার খাবার দাবার বন্ধ না হয়। সুতরাং আর 9টা থেকে 5টা পর্যন্ত সবকিছুই বন্ধ থাকবে। আর অফিসগুলোর ক্ষেত্রেও বলে দিয়েছে, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিতে 25% বা 50%, এটা আইটি ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ার্কফোর্স, তারা নিজেরাই নিজেদের ট্রান্সপোর্টেশন অ্যালাউ করবে এবং তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটেড করতে হবে, এই আর কি। আর টেলিভিশন শুটিং, সিনেমা, এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা 50 জনের মধ্যে করতে বলেছি, প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, এগুলো থাকবে। বাদ বাকি বাংলায় আমরা প্রায় 2 কোটি মানুষের মতো মানুষকে সরকার এবং বেসরকারি মিলিয়ে আমরা প্রায় ভ্যাকসিন দিয়েছি এবং সুপার স্প্রেডার যারা
তাদের বিশেষ করে করা হয়েছে। এতে বাংলা অনেকটাই সেফ আছে। আমি যেমন একটা হিসেব দেখছিলাম, যখন আমাদের ইলেকশন হচ্ছিল 7th ফেজ, 8th ফেজ, 4th ফেজ, 5th ফেজ, 6th ফেজ, তখন 22% পজিটিভ ছিল, 20% পজিটিভ ছিল, এমনকি লাস্ট ডে অফ ইলেকশন 32% পজিটিভ ছিল। এখন সেটা পজিটিভিটি রেটে 6%-এর কাছাকাছি এসছে। তবে আমরা আশা করি এটাও আমরা কমিয়ে ফেলবো। গতকাল নন্দীগ্রামে ট্রলার ডুবি কাণ্ডে নিহত 3 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হলো আজ। ধার দিয়ে আসবে সুবিধা হবে। পায়ে ফেলো, পায়ে ফেলো, পায়ে ফেলো। ভালো করে বুঝা, ভালো করে আসুন। মানে মোট 4টা পানি উদ্ধার হলো। দাদা বসো, মোট 4টা পাওয়া গেল। হ্যাঁ 4টে, আর একটা লাস্টে আমি এইটা লাস্ট আপনার এখানে রিপোর্ট করেছি, সেটা ফাইনাল রিপোর্টটা দিয়ে দেবো। এটা টোটাল আপনার এখানে লিস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই বডিটা এখন উঠেনি, উঠে যাবে। এইটা হচ্ছে স্যার বডি উল্টে যাবে। আর ওদিকে কালকে একটা শোকাজ করেছি, আজকে বলেছি আমার অফিসে বিরোধী লড়াই করেছি। মালিক মালিক এইখানে যারা মারা গেছে তাদের বাড়ি কি এই মন্দির? না না, সব মারিদা থান, সব মারিদা। জগন্নাথ 4জনই মারি। হ্যাঁ, মোট ওদের 14 জনের মধ্যে 10 জন মারিদা, আর 4 জন ছিল আমাদের এই নন্দীগ্রাম ভোটামণি বঙ্গিমুখী। মিসিং এবং করুণাময়ী এই যে হঠাৎ করে ছাড়ার উদ্যোগ নিল, দেখুন গত আগামীকাল 15 তারিখ সরকারের ব্ল্যাঙ্ক পিরিয়ড, সমুদ্রে মৎস্য আহরণ করার যে বিধিনিষেধটা ছিল সেটা আগামীকাল উঠে যাচ্ছে 15 তারিখ। আগামীকাল থেকে ট্রলারে মৎস্য আহরণ করার সিস্টেমটা চালু হচ্ছে। ঠিক তার আগে এই যে 61 দিন বন্ধ ছিল এবং জসের যে ঘূর্ণিঝড়ে সমস্ত সমুদ্রে যে সমস্ত ট্রলার মৎস্য আহরণ করতে যায় সেগুলো উপরের দিকে ছিল। তো এখানে এই ফেরিঘাট থেকে মৎস্য ধরবার জন্যে একটি ট্রলারের মালিক আর 14 জন স্টাফকে নিয়ে ট্রলারটা ঠিক করছিলেন। ঠিক সেই সময় ট্রলারটা ঠিক করার সময় ড্রাইভার যখন ট্রলারটা চালায় তখন ওটা উল্টে যায়, ঘটনাচক্রে উল্টে যায়। উল্টে যাওয়ার পরে 14 জন ছিলেন, 10 জন চলে এসেছেন, 4 জন জলের তলায় ড্রাইভার সমেত চলে যায় এবং সে ড্রাইভারের প্রথম মৃতদেহটা এখানে উদ্ধার করা হয়। পরবর্তীকালে 3টে মৃতদেহ জলের তলায়
খোঁজা হয় গত পরশুদিন থেকে। পরশুদিন ঘটনা ঘটেছে, গত পরশুদিন, আজকে 14 তারিখ, 12 তারিখ সকালবেলা ঘটনা ঘটেছে, রাত্রে ঘটনা ঘটেছে, রাত 11টার সময় ঘটনাটা ঘটেছে। তাতে আজকের একটা বডি পাওয়া গেছে, সকালবেলা দুটো, এখন একটা, মোট 4টে বডি। আমরা উদ্ধারকারী দল, এখানে ফিশারি দপ্তরের অফিসাররা এসেছিলেন, এডিএম মেরিন, এখানে পঞ্চায়েতের প্রধান আছে, বিডিও অত্যন্ত পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন। এখানে জেলা পরিষদের সহ সভাধিপতি আছে আবু সুফিয়ান, আমাদের আবু তাহের আছে, পঞ্চায়েত সমিতির শাহাবুদ্দিন আছে, সবাই আছেন আমাদের এখানে, সবাই সহযোগিতা করেছেন। এই ক্লাবের এখানে যে ইয়ংস্টার ক্লাব আছে, এই ক্লাবের যুব সমস্ত ক্লাবের ছেলেরা, গ্রামবাসীরা সবাই সহযোগিতা করেছে। তাই আজকের সবাই সহযোগিতা করার জন্যে উদ্ধারকারী দল মোট 4টে বডি, প্রথম দিন একটা বডি তুলেছে, আরও 3টে বডি পর্যায়ক্রমে তোলা হয়েছে, একটা পোস্টমর্টম হয়েছে, আজকের সমাজগুলো পোস্টমর্টম হবে। আমি এখানে দেখতে এলাম ঘটনার, দেখে আজকে আমি দপ্তরে যাচ্ছি, দপ্তরে গিয়ে টোটালটা যে সমস্ত সমস্যা আছে আমি আজকের দপ্তরে আলোচনা করব, যাতে যারা আজকের হারিয়ে গেছে বা মারা গিয়েছেন তাদের পরিবার যাতে এই দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ পায়, তার জন্য আমি চেষ্টা করব। আমি নিশ্চিতভাবে তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, এবং আমি তৎকালীন সাময়িকভাবে কিছু অর্থ তাদের পরিবারকে সাহায্য করা যায় সেটাও আমি আলোচনা করে দেখব। আমি অর্থ সাহায্য আগামীকাল পরশুর মধ্যে যাতে তার পরিবারের কাছে পৌঁছে যায় আমরা চেষ্টা করব। আমি তার পরিবারের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে কালকে আমি চেষ্টা করছি, ওরা মারিজদা থানার অন্তর্গত কাঁথি 3 নম্বর ব্লকের বাড়ি, মশাগা বা বিভিন্ন জায়গায় তাদের বাড়ি, আমি সেটা আমার কাগজপত্র আছে, আমি সেটা তাদের বাড়িতে কালকে যাবার চেষ্টা করছি, তাদের বাড়ি পরিবারের সাথে দেখা করার, এবং তার পরিবার যাতে কোনো অসুবিধে না হয়। এখানে লোকাল যারা গ্রাম পঞ্চায়েত আছে, লোকাল জেলা পরিষদ সবাই বলেছেন যে এখানে একটা কোল্ড স্টোরেজ করা দরকার, আইস তো বরফ, এখানে তো প্রচুর মাছ, সবাই, আর একটা ছোট্ট মিনি মার্কেট যেখানে মাছটা নিয়ে মার্কেটে থাকবে, সেখান থেকে খুচরো ব্যবসায়ীরা নিয়ে যাবে। যেমন দীঘাতে বড় মার্কেট তৈরি হচ্ছে বেনফিস থেকে, বিভিন্নভাবে মার্কেট, এখানে ফিশ মার্কেট। রাস্তার কথা বলেছেন জেলা পরিষদ, আবু সুফিয়ান বলেছেন 4টা রাস্তার দায়িত্ব নিয়েছে, তারা সেটা রিপেয়ারিং করে মেরামত করে দেবেন। রাস্তা যেটা খারাপ হয়ে গেছে, 4টা রাস্তা মেরামত করছে জেলা পরিষদ, আর আমি চেষ্টা করছি মৎস্য দপ্তর থেকে এই কাজগুলো করে দেওয়ার। আমি আশা করি যে নিশ্চিতভাবে কাজকর্ম করে দেবো, যেহেতু পূর্ণাঙ্গ বাজেট হয়নি। অ্যাক্সিডেন্সিয়াল যে বেনিফিট, দুর্ঘটনাজনিত যে মৎস্যজীবীরা, এটা 2 বছর 2.5 বছর বন্ধ হয়ে আছেন, কেন্দ্রীয় সরকারের সাথে একটা কথাবার্তাতে বন্ধ হয়ে আছে। আবার আগামী 2রা জুলাই আমাদের অধিবেশন শুরু হবে, সেখানে মৎস্য দপ্তরের বাজেটে যাতে আবার আমরা পুনরায়, মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কেন্দ্রীয় সরকার দিক না দিক, আমরা রাজ্য সরকার থেকে দেব। তাই আমি সেটা নিশ্চিতভাবে এক্ষুনি যাচ্ছি দপ্তরে কথাবার্তা বলে, যাতে এই পূর্ণাঙ্গ বাজেটে আমরা টাকা ধরে তাদের পরিবারকে সাহায্য করতে পারি, সে ব্যাপারটা আমি দেখব। কোনো তদন্ত হবে? তদন্ত নিশ্চিতভাবে শোকজ করা হয়েছে দপ্তর থেকে। এডিএম মেরিন আছেন, কোথায় আছেন? সুরজিৎ বাগবাবু আছেন এখানে। আমাদের মালিককে একটা শোকজ করা হয়েছে, মালিক কাগজপত্র নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চিত তদন্ত করছি, চিঠিপত্র সব দেওয়া হয়। এর আগে যাতে নৌকো না, মানে ট্রলারগুলো না বেরোয়, সে ধরনের কোনো ব্যবস্থা নেই না? কিসে? ভবিষ্যতে নির্দিষ্ট ডেটের আগে যাতে ট্রলারগুলো না, শুধু বেরোয়নি, ট্রলারটা বেরোয়নি। 61 দিন ব্ল্যাঙ্ক পিরিয়ড, সমুদ্র খালি রাখতে হবে। সমুদ্রে মাছ কমে যাচ্ছে, তার জন্যে মৎস্যজীবীদের যেমন অসুবিধে হচ্ছে, সাধারণ মানুষেরও অসুবিধে হবে। তাই 61 দিন খালি থাকে, 61 দিনের পরে সমুদ্রে মাছ ধরতে যায়, সেটা হচ্ছে 15 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে। ওটা ট্রলারটা মাছ যাবে বলে ট্রলারটা সারাচ্ছিল, কোথায় কি অসুবিধা হয়েছে, কোথায় কি সেটা দেখছিল, সেটা দেখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। তাই যাদের পরিবারে হারিয়ে গেছে আমি দুঃখিত, মর্মাহত। আমি মন্ত্রী হিসাবে মাননীয়, আমি দপ্তরের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে, এবং আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়, যাতে কোনো দিন আর কোনো ঘটনা না ঘটে। আমরাও চাই না যে কোনো পরিবারের লোক হারিয়ে যাক, তাই আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে নেই। তাই পরিবার যাতে আর্থিক সাহায্য নিয়ে আবার বেঁচে থাকতে পারে। সোমবার 7 সকালে গুলি করে কুপিয়ে খুন করা হলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে।
কি দিয়ে মেরেছে? গুলি কিনা কেউ বুঝে যাচ্ছে না, মনে হয় পেছনে বুঝে তো। হ্যাঁ, এমনিদের বাড়ি নাকি ভাঙচুর হয়েছে। হ্যাঁ, কারণে এই অত্যাচার? কোনো আমি কিছু বুঝলাম না। রাতে বেলা আসলো সবাই মিলে এসে এখানে আমাদের বাড়ি ঘরে দুয়ার টুয়ে গেল। আমাকে এই বেরো বেরো করে বেরো করলো। ও তো ছিল না ঘরে, ও তো ওইদিকে ছিল, ও তো মদ খেয়ে খেয়ে ওইদিকে ছিল, ও তো কোনো কোনো গন্ডগোলও যায়নি, কিছুই করেনি। সকালবেলা এসে বলছে এই বেরো বেরো বেরো, ও বেরোচ্ছে না, তারপর দরজা ভেঙে ঘরে চলে গেল। ঘরে যেয়ে ওরকম পিটিয়ে মেরে ওই যে ওই দিক দিয়ে বের করে দিয়ে এই দিক দিয়ে মারতে মারতে এখানে নিয়ে আসে গুলি করলো। এটা কে করেছে বলে আপনার মনে হয়? কুশাই করেছে, কুশাই করেছে, পাপ্পু করেছে, আর হলো ইয়ে করেছে, হলো আজাদ আছে, তারপরে বলো আছে, তারপরে হলো বাবু সোনা আছে, আর ওই যে আনন্দ আনন্দ এইসব করাচ্ছে আর কি। এইসব হয়েছে। কি কারণে এই অত্যাচার? এই অত্যাচার ওই ওই আমাদের পুকুর আছে না, ওই পুকুর নিয়ে হয়েছে এগুলো। কতদিন ধরে চলছে এই অত্যাচার? অনেকদিন ধরেই চলছে। আপনার স্বামীর নাম? পলাশ মন্ডল। আপনার নাম? শেফালি মন্ডল। আপনার স্বামীর বয়স? 48। করোনা ভ্যাকসিন নেওয়ার পরেই শরীর পরিণত হয়েছে চুম্বকে। এমনই ঘটনা ঘটেছে নদিয়ায়। এইখানে করছি কেন? লাইটে যা বাইরে, এই খেপা বাইরে লাইট আই। একটা এখান থেকে উঠে একটা বাইরে যা বেবলু, এই ওইখানে যা বেঞ্চে হাঁটছে তো হাঁটছে তো হাঁটছে হাঁটছে তাও। হ্যাঁ, হাঁটো হেঁটে এসে না, হেঁটে যা, লাইটারটা সরে দে না, হেঁটে যা। তুই বেঞ্চে বস গা, ঘুরে এইখানে আসো। আরে ঘুরছি যা, চল যা বেঞ্চে বসবি দি। বেঞ্চে বসুক দিয়ে আবার উঠাবি। বেঞ্চে বস, বসো বসো। কাছে নিয়ে যা বাবু, আস্তে আস্তে। এবার দাঁড়া, ওইখানে দাঁড়া। যেগুলো আওয়াজ করছে না, ঠিক আছে, ওকে হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, খুলে নিচে চালু করে দিয়েছে না। হুম হুম হুম। এই পেরেকটা লাগছে কি? হুম, পেরেকটা লাগছে কি? উপর দিকে দে। হ্যাঁ, বুকের কাছে, বুকের কাছে। খুন্তিটা নিয়ে আয়, খুন্তিটা। খুন্তিটা লাগিয়ে দে এবার। এ দা এটা খুন্তি দা। আয় এগিয়ে আয়, চলে আয়, সব খুন্তি লাগাই দেবো, পরে লাগাবি। চলে আয়। চলে আয়, বুকে বুকে চলে আয়, চলে আয়, চলে আয়। থাক, খুন্তি দিতে হবে, চলে আয়। ব্যাস, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়া। নমস্কার, আমার নাম প্রবীর কুমার মণ্ডল, অভয়নগর গ্রাম, পোস্ট সাহেবনগর, জেলা নদিয়া, পলাশিপাড়া থানা। আমি 8ই এপ্রিল করোনা ভ্যাকসিন নিয়েছিলাম কোভিডশিল্ড পলাশিপাড়া হসপিটাল থেকে। আমার শরীরে কোনো অসুবিধা নাই। এখন দেখছি হঠাৎ আমার শরীরে চুম্বকের ভাব, পয়সা, কয়েন, 1 টাকা, 10 টাকা, চাবি রিং, লাইটার, চামচ, খুন্তি
এইসবগুলো আমার শরীরে আকর্ষণ করছে, তড়িৎচুম্বকের অবস্থা হচ্ছে। তা আমার শরীরে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। তবে চিকিৎসকগণ যদি এ বিষয়ে আমাদের ধ্যান ধারণা দেন তা আমরা খুব খুশি হয়। ভবিষ্যতে যদি আমাদের শরীরে কোনো অসুবিধা হয়, অসুবিধা না হওয়াটাই বাঞ্ছনীয়, অসুবিধা হলে তিনারা চিকিৎসকরা দেখবেন। আমরা একটু আতঙ্কিতই আছি এই কোভিডশিল্ড নিয়ে। করোনার হাতে মুক্ত থেকে আমাদের শরীরে চুম্বকের প্রভাব মনে হচ্ছে, এটাই আমরা একটু আতঙ্কগ্রস্ত, কিন্তু শরীরে আমার কোনো অসুবিধা নেই। নমস্কার। শিলিগুড়ি নদিয়ার পর কোন্নগরেও করোনা ভ্যাকসিন নেওয়ার পর শরীর পরিণত হয়েছে চুম্বকে। বিভিন্ন লোহার জিনিস আটকে যাচ্ছে শরীরে। না আর কিছু এটা কি করে হলো গায়ে এই সমস্ত আটকে যাচ্ছে? কি বলবেন এটা কিভাবে হলো আটকে যাচ্ছে গায়ে চুম্বক? আমি জানি না, এটা হঠাৎ দুপুরবেলা খেয়ে উঠে বসেছিলাম তো একটা টিভি নিউজে দেখলাম, দেখে নিজে একটা পয়সা লাগলাম, তারপর দেখি এটা কন্টিনিউ বাড়ছে, অনেকগুলো পয়সা একসাথে ঝুলছে। তারপর এটা পরীক্ষা করার জন্য আমি একটা লোহা সাঁড়াশি লাগালাম, একটা খন্তি লাগালাম, দেখি ওগুলো আটকে যাচ্ছে সাময়িক। আচ্ছা এটা কেন হলো? এবার ভ্যাকসিন নেওয়ার পরে কি হয়েছে? এটা ভ্যাকসিন নিয়ে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা মেডিকেল যারা রয়েছে এক্সপার্ট তারা বলতে পারবে। কিন্তু আমি ভ্যাকসিনটা নিয়েছি। এটা আমি কবে ভ্যাকসিন নিয়েছেন? কবে? 9/6/2021 কোভিশিল্ড। আমার কোনো ট্রাবল হয়নি, কিচ্ছু হয়নি। দুপুরবেলায় আমি একটা নিউজে মানে ফেসবুকে দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, যে এরকম শিলিগুড়ি আরও অন্যান্য জায়গায় এরকম হচ্ছে, অনেকে দেখাচ্ছে। তো সেই একটা জাস্ট বশত যে ভ্যাকসিনটা ঠিক আছে কিনা, আমার কোনো প্রবলেম হয়েছে কিনা নিজে দেখতে গিয়ে এবার আমি হাতে ক্রমশ এরকমভাবে পয়সা এতটা দিলাম, দেখলাম সেগুলো ঝুলছে অনেকক্ষণ ধরে। তারপরে পয়সাগুলো রেখে আমি এই সাঁড়াশিটা দিলাম, দেখলাম সেটা ঝুলছে। এখানটা খন্তি দিয়েছিলাম, সেটা ঝুলছে। কি বলবেন এই ঘটনার পর? কি আতঙ্ক লাগছে না ভয় লাগছে? না, আতঙ্ক ভয়ের কিছু নেই। এখানে অলরেডি আমার যে হাউস ফিজিশিয়ান তার সাথে কন্ট্যাক্ট করেছি। আমরা একই ব্যাচ নাম্বারের কোভিশিল্ড ভ্যাকসিন দুজনে নিয়েছি, আমি আমার বোন, এবং অনেক লোক নিয়েছে, কিন্তু তাদের মধ্যে আদার্স কারণ কিছু হয়েছে রিপোর্টিং পাইনি বা আমার বোনের কিছু হয়নি। সুতরাং সেই হিসেবে আমার যে হাউস ফিজিশিয়ান তেনার বক্তব্য এরকম আমি কোনোদিন শুনিনি। যদি ভ্যাকসিনের থেকে হয়ে থাকে তাহলে আপনার বোনেরও হতো। আচ্ছা, এটার পেছনে কি কারণ আছে এটা মেডিকেল সায়েন্স আরও এক্সপার্ট যারা তারা বলতে পারবে।
আর আমি যেখান থেকে নিয়েছিলাম আমরি হসপিটাল সারদান অ্যাভিনিউ, তাদের আমি ফোন করেছিলাম। তারা বলল যে আজকে তাদের সানডে ক্লোজ, মানডে সকাল 10টা ওদের ভ্যাকসিনেশন ডিপার্টমেন্ট খুললে কথা বলতে। আর যদি এখন মেডিকেলি কোনো আনফিট, কোনো অস্বস্তি কিছু লাগে, তাহলে আপনি এমার্জেন্সিতে এসে অ্যাডমিট করুন অথবা রিপোর্ট করুন। আপনার নাম? আমার নাম গৌতম কুমার দে। কি কি লাগিয়ে চেষ্টা করলেন দেখলেন? একটা লোহার সাঁড়াশি, কয়েন, 5 টাকার কয়েন, এই 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, খুন্তি একটা এই ডান দিকে লাগিয়েছিল, সেটা ঝুলছিল। তারপরেতেই এটা নিয়ে সবাই একটা কৌতূহল, ভয়, ভীতি, যারা কোভিশিল্ড নিয়েছে যে এটা কোনো সাইড এফেক্ট না কি, এটা থেকে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি নিয়ে। এটা আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই এটা নিয়ে খুব উদ্বিগ। তারা আমাকে বললো যে এটা মগরা থানার অন্তর্গত 8টি ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে এদিন মগরা থানার পুলিশ নিরাপত্তা বিষয়ে এক বৈঠক করল। আরেকটা যেটা ইস্যু হচ্ছে, বিশেষ করে এটিএমটা কি বললাম, আর ব্যাংকিং আওয়ার, আপনাদের এখন তো ব্যাংক প্রত্যেকেরই খোলা আছে, কোভিড প্রোটোকল নিশ্চয়ই আপনারা মেনটেন করছেন। আর আপনাদের প্রত্যেকটা ব্যাংকে হয় কনস্টেবল নাহলে সিভিক। আমাদের মগরা থানা আপনাদের বৈঠক হলো ব্যাংক কর্মীদের নিয়ে, কি কি এজেন্ডা ছিল আর কেনই বা বৈঠক? মেনলি এজেন্ডা এটিএম সিকিউরিটি নিয়ে ছিল, তার সাথে আপনার ভল্টের ব্যাপারটাও ডিসকাস হয়েছে, ভল্ট সিকিউরিটি প্লাস ডেটাবেস আমরা নিজেরটা নিজে কীভাবে সিকিউর করতে পারি, এই কটা জিনিস নিয়ে মেনলি আমাদের ডিসকাশনটা আজকে হয়েছে। কতগুলো ব্যাংকে এসেছিলেন? 8টা ব্যাংক, মানে এই মগরা থানা এলাকার? মগরা, ত্রিবেণী, কোন কোন ব্যাংক আছে? স্টেট ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা আছে, পিএনবি, কোঅপারেটিভ ব্যাংক। মেন ইস্যু কি ছিল? এটিএম সিকিউরিটিটা মেন ইস্যু হচ্ছে, এটিএম সিকিউরিটিটা কীভাবে ইয়ে করা যেতে পারে। মেনলি রাত্রের দিকে যে এটিএমে ধরুন আপনার ক্যাশ হ্যাক করা হচ্ছে বা যাই হোক, মানে যে টাইপের ট্রানজ্যাকশানগুলো হ্যাকাররা করছে, সেই জিনিসগুলো যাতে রেস্ট্রিক্ট করা যেতে পারে। আর সব ব্রাঞ্চের, সব ব্যাংকের এটিএমে সিকিউরিটি থাকে না, ওইটাই হাইলাইট করা হয়েছে যাতে সিকিউরিটি প্রোভাইড করা যেতে পারে। আপনারা খুশি এই যে বৈঠকে? হ্যাঁ। প্রশাসনের কারা কারা ছিলেন? সরি, প্রশাসনের কারা কারা ছিলেন? থানার ওসিএল সেকেন্ড অফিসার। একটু আপনার নামটা? আমার নাম সমিত প্রামাণিক। আপনি কোন ব্রাঞ্চের? স্টেট ব্যাংক মগরা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। জল পিপাসা মেটাতে নিজেই টিউবওয়েল পাম্প করে জল পাম্প করল বছর দুয়েকের এক হস্তি শাবক। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ন্যাশনাল নিউজ 24x7।